আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে মোবারকবাদ। আজকের ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের নেতা বা কর্মীরা ইউকেতে অ্যাসাইলাম করতে পারবে কিনা এবং তাদেরকে কি করতে হবে। আপনাকে অ্যাসাইলাম করতে হলে প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে আপনি আপনার পজিশনটা কি, পলিটিক্যাল পজিশনটা কি। কারণ ওরা মূলত চারটে ভাগে ভাগ করে পলিটিক্যাল অ্যাসাইলামের ক্ষেত্রে। একটা হচ্ছে যারা ন্যাশনাল লিডার, তাদের ক্ষেত্রে ওরা প্রথম ফার্স্ট হ্যান্ড তাদের অ্যাসাইলাম গ্রহণ করে, তাদের শেল্টার দিয়ে দেয়। এটাকে পলিটিক্যাল শেল্টার বলে। এই পলিটিক্যাল শেল্টার মূলত ইন্টারন্যাশনাল কনভেনশন জেনেভা কনভেনশন 1951-এর আর্টিকেল 1-এর ধারা অনুসারে এটাকে তারা বিবেচনা করবে। তো এই ধারার আপনার দুইটা ইস্যু খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ওয়েল ফাউন্ডেড ফিয়ার, আপনি বাংলাদেশে থাকলে আপনার লাইফ রিস্ক কিনা, এবং এই রিস্কটা সবাই অন্য যে কোনো লোকের কাছেই এক বাক্যের রিস্ক কিনা, এটা তারা বিবেচনা করবে। দুই হলো, এই রিস্ক বিবেচনা করতে দুটো টেস্ট আছে, একটা সাবজেক্টিভ টেস্ট, একটা অবজেক্টিভ টেস্ট। সাবজেক্টিভ টেস্ট হচ্ছে আপনি ভয় পাচ্ছেন কিনা বা আপনি ফিল করতেছেন কিনা যে আপনার লাইফ রিস্ক। অবজেক্টিভ টেস্ট হচ্ছে যে কোনো মানুষ, একজন সোবার পারসন, সে আপনার এই কন্ডিশন বা আপনার এই লাইফ রিস্কটা বিবেচনা করলে সে কি মনে করবে যে আসলেই আপনার লাইফ রিস্ক আছে কিনা। এটা যদি স্টাবলিশড হয় তাহলে আপনার ওয়েল ফাউন্ডেড ফিয়ার আপনার প্রতিষ্ঠা হলো নাম্বার 1, অর্থাৎ আপনার প্রথম লিম্বটা স্টাবলিশড হলো। দ্বিতীয় যে লিম্বটা আপনাকে দেখাইতো সেটা হচ্ছে রিঅ্যালোকেশন। যদি আপনার বাড়ি ধরেন বাংলাদেশের কোনো এক প্রান্তে হয়, তাহলে আপনাকে বলবে যে আপনি যদি অন্য প্রান্তে যে বসবাস করেন, আপনাকে এটা প্রুভ করতে হবে যে না, বাংলাদেশের অন্য কোনো প্রান্তে থাকলেও আপনার লাইফ রিস্ক আছে। সে বিভিন্নভাবে আপনি সেটা এস্টাবলিশ করতে পারবেন যদি আপনি পলিটিক্যাল লিডার হয়ে থাকেন। এখন এই দুইটা যখন আপনার এস্টাবলিশড হবে, তখন একটা কোশ্চেন চলে আসবে ক্রেডিবিলিটি। আপনি আসলেই যেই এভিডেন্স দিচ্ছেন, সেটা ওরাল এভিডেন্স বলেন অথবা কোনো পেপার এভিডেন্স বলেন, সেই এভিডেন্সগুলো বিশ্বাসযোগ্য কিনা, এটাকে বলে ক্রেডিবিলিটি। আর এই ক্রেডিবিলিটিটা ওরা বিবেচনা করে সেকশন 8 অফ দ্য অ্যাসাইলাম অ্যান্ড ইমিগ্রেশন ট্রিটমেন্ট অফ দ্য ক্লেমেন্ট অ্যাক্ট 2004 অনুসারে। তো ক্রেডিবিলিটির ক্ষেত্রে ওরা দেখবে যে আপনি যে কথাগুলো বলছেন আর যে এভিডেন্সগুলো সাবমিট করতেছেন, এই দুটোর ভিতরে ডিসক্রিপেন্সি আছে কিনা, অর্থাৎ বৈপরীত্য আছে কিনা। যদি ডিসক্রিপেন্সি থাকে তাহলে তারা আপনারটাকে নেগেটিভভাবে নিতে পারবেন এবং রিফিউজ করতে পারে। এখন কোশ্চেন হচ্ছে যে ওয়েল ফাউন্ডেড ফিয়ারটাও তারা আবার শুধু জেনেভা কনভেনশনের আর্টিকেল 1 অনুসারেই দেখে না, পাশাপাশি ইউকেরও ল আছে, যেটা সেকশন 32 অফ দ্য ন্যাশনালিটি অ্যান্ড বর্ডার অ্যাক্ট 2022, এই অ্যাক্টের আলোকে আপনার এটাকে বিবেচনা করবে তারা। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যদি বলেন যে বাংলাদেশে আপনি আছেন, আপনি লিডার ছিলেন, এখনো বাস করতেছেন, বাংলাদেশে কোটি কোটি লোক আছে যারা আওয়ামী লীগ করে, তা আপনার প্রবলেমটা কোথায়? আপনি হয়তো বলতে পারেন যে আপনার ফ্রিডম অফ স্পিচ নেই। সেক্ষেত্রে ওরা ইউকে ওদের কান্ট্রি রিপোর্টটাকে ওরা বিবেচনা করবে। সেখানে অবশ্যই বাংলাদেশের কনস্টিটিউশনের 36 আর্টিকেল, এই আর্টিকেল অনুসারে জনগণের যে কনস্টিটিউশনাল ক্ষমতা দেওয়া আছে যে তাদের ফ্রিডম অফ স্পিচ থাকবে, এটা তারা তুলে ধরে। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রুফ দিতে হবে যে আপনার ফ্রিডম অফ স্পিচ বাংলাদেশে নেই। তারপরের কোশ্চেনটা হচ্ছে, যদি কোনোভাবে পলিটিক্যাল শেল্টার আপনার যদি না হয়, পলিটিক্যাল শেল্টার যদি স্যাটিসফাইড না হয় ওদের কাছে, ওরা যদি স্যাটিসফাই না হয় বা এস্টাবলিশড না হয়, তখন কি আপনার অ্যাসাইলামকে রিফিউজ করবে? না। তারপর তারা দ্বিতীয় অ্যাপ্লিকেশন আসবে, সেটাকে বলে হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন। অর্থাৎ কোনো বিশেষ ব্যক্তি দ্বারা ব্যক্তি আপনার ভয়ের কারণ কিনা। যদি আপনি যদি মনে করেন যে না, আপনি আওয়ামী লীগ করছেন বাট আপনি অন্য সরকারকে ভয় পাচ্ছেন না, বাট বিশেষ কোনো ব্যক্তিকে আপনি ভয় পাচ্ছেন, অন্য কোনো পলিটিক্যাল ফিগার যার অনেক পাওয়ার আছে, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই স্ট্যাবলিশ করতে হবে যে ওই ব্যক্তির পাওয়ারের সোর্স, অর্থাৎ তার ক্ষমতার উৎস আছে এবং সেটা খুব শক্তিশালী উৎস। লেটস সি, আপনি যদি বলেন যে মিস্টার এক্স, আপনি এক্সকে আপনি ভয় পান, সেক্ষেত্রে দেখতে হবে এক্স এর এই ক্ষমতার উৎস কোথায়। এমন হতে পারে যে অন্য কোনো পলিটিক্যাল প্ল্যাটফর্মে একজন বিশেষ পাওয়ারফুল ব্যক্তি, সরকারি কোনো উচ্চপদস্থ কোনো কর্মকর্তা অথবা কোনো ব্যক্তি যদি তার পিছনে থাকে, তাহলে আপনার হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন গ্রান্ট হতে পারে। প্রথম ক্ষেত্রে হচ্ছে পলিটিক্যাল শেল্টার, সেখানেও 5 বছরের ভিসা দেবে। 5 বছর পরে আপনি আইএলআর যেতে পারবেন।
দ্বিতীয় ক্ষেত্রে আপনাকে 5 ইয়ার্স ভিসা দিবে, এটাও বর্ডার লাইনের অ্যাসাইলামে বলা হয়, হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন। এটাকেও আপনাকে 5 বছরের পরে আপনি আইএলআর করতে পারবেন। এখন এই দুটো যদি কোনোটাই যদি স্যাটিসফাই না হয়, তখন দেখবে যে আপনার হিউম্যান রাইটস আর্টিকেল 8 এর আন্ডারে আপনার কোনো রাইটস আছে কিনা। লেটস সি আপনার ফ্যামিলি মেম্বার কেউ যদি ব্রিটিশ হয় অথবা আইএলআর থাকে, তাহলে তারা সেটা অবশ্যই বিবেচনা করবে। আর এখন ফাইনালি যে কথাটা বলবো সেটা হচ্ছে অ্যাসাইলাম করার সময় অবশ্যই কোনো দক্ষ সলিসিটর অথবা ব্যারিস্টারের কাছ থেকে পরামর্শ নিয়ে করবেন। আর তা না হলে আপনি আপনার অরিজিনাল বা জেনুইন কেস থাকার পরেও আপনার কেস রিফিউজ হতে পারে এবং আপিলও ডিসমিস হতে পারে। ধন্যবাদ সবাইকে।